মূলত পেশেন্ট আমাদের কাছে একটাই কমপ্লেন আছে, ডাক্তারও আমার পাইলস হয়েছে, কিন্তু পাইলসের অনেকগুলো ভাগ আছে। সেটা হচ্ছে ডিউ টু ফুড হ্যাবিট। ওদের ফুড হ্যাবিট ছোটোবেলা থেকেই তাদেরকে ফাস্ট ফুড খাওয়াচ্ছে, ফাস্ট মানে যেটা মানে ফ্রাইড অ্যান্ড সো কল্ড মোমোস এগুলো খাওয়াচ্ছে। ভারতবর্ষ এত উন্নত হয়ে গেছে, সারা পৃথিবী এত উন্নত হচ্ছে, আমরা এআই নিয়ে কথা বলছি, কিন্তু এখনও আমরা কিছু কিছু ব্যাপারে কিছু ট্যাবু আমরা লাগিয়ে রাখি। পেডিয়াট্রিশিয়ানরা বলে যে বাচ্চাদের পটি না হলে আপনারা বাঁ দিকের এই লেফট কলিক গার্টারে গিয়ে আপনি একটুখানি চাপ দেবেন, তাতে আর্জ আসবে। কেন বলেন? ওটা বিভিন্ন পেঁচানো রাস্তা দিয়ে যায়, এবং পেঁচানো রাস্তার লাস্ট রাস্তাটা বড় অদ্ভুত। বাঁ দিকে টার্ন নিয়ে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে গেছে। ঠিক তেমনি আমাদের ভেতরের মাসলগুলো কিন্তু লুজ অ্যান্ড ল্যাক্স হয়ে যায়, এবং প্রপার মেডিকেল সুপারভিশনে পুশ করাটা দরকার। ডাক্তারও দেখিয়ে দিলে আপনি পুশ করতে পারেন। দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন সমস্যা ঘিরে ধরে আমাদেরকে। সেক্ষেত্রে শারীরিক সমস্যা তো বেড়েই চলেছে। আমাদের জীবনযাত্রা যেমন এগিয়ে চলছে, যতটা আমরা উন্নত হচ্ছি, তেমনই বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদেরকে ঘিরে ধরছে। এবং সেক্ষেত্রে সেই সমস্যাগুলি যখন আমরা বলতে পারি না বা কথা বলতে পারি না কারোর সাথে, সেক্ষেত্রে সেই সমস্যাগুলি কিন্তু আরও বেড়ে যায়। আজ আমরা কথা বলবো, আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর সৌম্যদীপ কর। উনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। ওনার সাথে কথা বলবো যে রোগগুলো নিয়ে, সেগুলো অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা কীভাবে করা যায়, বা সেক্ষেত্রে সার্জিক্যালেরও কোনো রকম হেল্প লাগে কিনা, সে কথাগুলোও বলবো। আজ আমরা কথা বলবো পাইলস, ফিস্টুলা, ফিশের সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে। আমি অনুষ্কা, আজ কথা বলবো ডক্টর সৌম্যদীপ করের সাথে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আপনাকে স্বাগত শিলিগুড়ি লাইভে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকের অনেক প্রশ্ন, এবং এই সাধারণত এই টপিকগুলো নিয়ে অনেকেই আলোচনা করতে চান না, বা খোলাখুলি এখনো হয়তো আলোচনা করা হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আজ একটা কথোপকথনে অনেকেরই অনেক প্রশ্নের উত্তর আমরা পাবো। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুর একটু পরিচয় এবং আপনার জার্নিটা একটু শুনি, দর্শকরা একটু শুনুন। একটু ছোট করে বলছি। আমি ডক্টর সৌম্যদীপ কর। আমি ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি আমি পাশ করি কলকাতার জিবির স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে 2002 সালে। তারপরে জার্নিটা বিরাট লং। একটু ছোট্ট করে বলতে গেলে বলতে হয় যে আমি সিনিয়র হাউস স্টাফ সার্জনশিপ করার পর আমি পোস্ট গ্রাজুয়েট করতে চলে যাই দিল্লিতে। সেখানে আমি একসঙ্গে সাইমালটেনিয়াসলি দুটো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট করি। একটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট করেছি, সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে। সেকেন্ড যে পোস্ট গ্রাজুয়েশনটা হয়েছে সেটা হচ্ছে পারোল ইউনিভার্সিটি, আপনি জানেন বরোদার ন্যাক A++ ইউনিভার্সিটি। সেখান থেকে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন খারসূত্র বা ছাড়সূত্র যাই বলুন না কেন, যেটা একটা অ্যানোরেক্টাল সার্জারির পার্ট আমাদের। এবং রিসেন্টলি পোস্ট গ্রাজুয়েশন এমডি কমপ্লিট হলো আমার একটু দেরি করেই, 2025 সালে সেটা করলাম। অ্যাট প্রেজেন্ট আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টে ফাঁসিদেওয়া ব্লকে কর্মরত, একটি জিপি সাব সেন্টারে। এবং এই দীর্ঘ জার্নিতে শিলিগুড়ি আমাকে খুব কাছ থেকে দেখেছে এবং শিলিগুড়ি আমাকে আপন করে নিয়েছেন। আজকে 12 তারিখ, আজকে নিয়ে ঠিক শিলিগুড়িতে আমার পদার্পণ 21 বছর 2 মাস হলো। 21 বছর হলো শিলিগুড়ি শহরে রয়েছেন। আচ্ছা, এখানে প্র্যাকটিস কতদিন ধরে করছেন ডাক্তারবাবু? সিন্স ইনসেপশন আমি প্র্যাকটিস করছি। আমি প্রথমে কিয়ৎকাল যাবৎ একটি পলিক্লিনিকের চেনে অ্যাজ এ মেডিকেল অফিসার পোস্টেই আমি তাদেরকে আমার ট্রিটমেন্টকে আমি ইম্পার্ট করতাম। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি আমার নিজের ডে কেয়ার সেন্টার, যেটা আমার বাড়িতেই, সেখানেই প্র্যাকটিস করি। এছাড়াও কিছু পলিক্লিনিকে আমি প্র্যাকটিস করি। এবং সিন্স ইনসেপশন আমি আয়ুর্বেদের একটি বিশেষ শাখাকেই প্রাধান্য দিয়েছি, সেটা হচ্ছে গাট হেলথ, বা আমার সাবজেক্ট হচ্ছে আয়ুর্বেদিক অ্যানোরেক্টাল সার্জারি অ্যালং উইথ আয়ুর্বেদিক গাট হেলথ। মানে আমি একজন আয়ুর্বেদিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবেও আপনি বলতে পারেন। এই হচ্ছে আমার ব্যাপার। এখন ইয়াং জেনারেশনের মধ্যেও পাইলস বা ফিস্টুলা বা যেক্ষেত্রে ফিশার, এই ঘটনাগুলো বা এই রোগগুলো প্রচণ্ডভাবে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যেটা কিন্তু আগে বয়স্কদের মধ্যে বেশি দেখা যেত। আপনার কি মনে হয় কেন এখন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই রোগগুলো উঠে আসছে?
দেখুন, মূলত আপনার কথা রেস ধরেই আমি বলতে চাইছি, ঘটনাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। দেখুন, আমি শিলিগুড়ির অনেকগুলো অধ্যায়কে আমি নিজের চোখে দেখেছি। হুম হুম যদি যুগ হিসেবে ধরতে চাই, তাই প্রায় 2 যুগের বেশি সময় ধরে আমি শিলিগুড়িকে দেখছি। শুধু শিলিগুড়ি নয়, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী আজকে একটা অদ্ভুত রেসে সম্মিলিত হয়েছে। হুম সেই রেসটা কি না, নিজের লাইফস্টাইলটাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলো। হুম ঠিক আছে, আক্ষরিক অর্থে এর পেছনে আর্থসামাজিক পরিকাঠামো দায়ী, চাকরি বাকরির ব্যাপারও আছে, কিন্তু তার সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড হয়েছে। আমাদের এখনকার প্রজন্ম যারা আছেন, তারা মূলত ঘরোয়াগত যেসব রান্না বান্না, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল ফুড চেইন যে আমরা বলি, হুম সেই ট্র্যাডিশনাল ফুড চেনে তারা বিশ্বাসী হচ্ছেন না। তার কারণ হচ্ছে ইটস এ ভেরি কাম্বারসাম প্রসিডিওর, মানে ভীষণ কঠিন প্রবলেম ওটা। সকালবেলায় উঠেই তাদের দাঁত ব্রাশ করে তাদের কিছু ফাস্ট ফুড খেয়েই বেরিয়ে যেতে হচ্ছে অফিসে। অফিস আওয়ার্সটার কোনো রকম মানে সময়সীমা নেই, ইটস স্ট্রেচেবল আপ টু 10 to 12 আওয়ার্স। এবার তাকে খেতে হচ্ছে বাইরের খাবার, তার সঙ্গে তারা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে পড়ছে। এবং মজার কথা হলো, এটা শুধু শিলিগুড়ির প্রবলেম নয় যে আপনি বলছেন ইয়ং জেনারেশন দে আর হুম। সাফারিং ফ্রম দিস কাইন্ড অফ ডিসঅর্ডার, যে পাইলস বলুন বা অ্যানোরেক্টাল ডিজিজ না, আমি বলুন, আমি শিলিগুড়ি না, শুধু আমি পাইলসের কথা সবকটি। বলছি না, হুম অ্যানোরেক্টাল ডিজিজ বলুন, এগুলো মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার। হুম এবং এই লাইফস্টাইল ডিসঅর্ডারটাকে ওভারকাম করতে গেলে মূলত তাদের খাদ্য তালিকার কিছু পরিবর্তন করা দরকার। সবচেয়ে প্রথম, দেখুন, একটা মানুষ যদি ডাল ভাত খায়, হুম সত্যিকারের বলতে গেলে তার কিন্তু অন্য সমস্যা যেসব হয় সেগুলো আলাদা, হুম কিন্তু এই লাইফস্টাইল ডিসঅর্ডারগত সমস্যা হয় না। কিন্তু আপনি বলুন না যে 2004 সালে আপনি বাইরে যেরকম খাবার খেতেন, আজকে 2025 সালে এসে আপনি বাইরের খাবার কমিয়েছেন না বাড়িয়েছেন? এটা বেড়ে গেছে প্রচুর, কারণ প্রচুর ফুড চেন এসছে শিলিগুড়িতে, প্রচুর ইন্টারন্যাশনাল ফুড চেনও এসছে। এবার মজার কথা হচ্ছে, হুম এই খাবারের একটা মূলগত বিশেষ ভূমিকা আছে এই রোগগুলোর পেছনে। হুম এবার ইন্ডিভিজুয়ালি আপনি যদি জিজ্ঞেস করেন, আমাদের এখনকার প্রজন্ম সেই সব খাবার দাবারের কনজাম্পশন বেশি করছে, হুম প্লাস হেলদি লাইফস্টাইল নেই। সকালবেলায় তারা ঘুম থেকে উঠছে, ছুটির দিনে বলুন বা নর্মাল দিনে, তাদের ওয়ার্কিং আওয়ার্সের উপর নির্ভর করছে অবশ্যই, সে উঠছে সকাল 9টা, 10টা, 11টা, 12টার সময়, ঘুমোতে যাচ্ছে রাত্রি 2টো, 2টার সময়। ফার্স্ট সেকেন্ড হচ্ছে, তাদেরকে নাইট ওয়াচম্যান আমি উপাধি দিয়েছি। তারা দিনের বেলায় কম জাগে, রাত্রিবেলায় বেশি জাগে। হুম তো আমার বডির ভেতরে একটা সার্কাডিয়ান রিদম চলে। আপনি জানেন কিনা জানি না, আমাদের বডি না 2 ঘন্টা পর পর বায়োলজিক্যাল ক্লক খাবার চায়, এবং সেটা রাত্রিবেলায় একটা নির্দিষ্ট ঘুমের পর চায়। এবার মজার কথা হচ্ছে, আপনি যদি সেই রিদমটাকে চেঞ্জ করে ফেলেন, তো শরীর তো আপনার প্রতি প্রতিশোধ নেবেই। এবং হুম সবচেয়ে মজার কথা হচ্ছে, সারা পৃথিবীতে যত ধরনের ক্যান্সার আছে, কার্সিনোমা আছে, সেখানে কিন্তু অ্যানোরেক্টাল কার্সিনোমা ড্রাস্টিক্যালি বাড়ছে। হুম ইট ইজ ম্যাক্সিমাম আর নট লেস দ্যান 4%। হুম গোটা ক্যান্সারের যে পেশেন্ট আছে তার একটা পার্সেন্টেজ, বেশ ভালো পার্সেন্টেজ, অ্যানোরেক্টাল কার্সিনোমায় আক্রান্ত। হুম। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো প্রথমে আগে একটু শুনি যে আহ, এই এই ব্যাপারগুলো নিয়ে একটু শুনি, রোগগুলো আসলে কি, যেমন পাইলস, ফিস্টুলা বা ফিশার, এই রোগগুলো আসলে কি, এবং কিভাবে একটা মানুষ বুঝবে যে সে এই রোগগুলোতে আক্রান্ত? আমি প্রথমে না একদম মানে ফিশার থেকে, মানে আপনি ওকে, লাস্টের হ্যাঁ, রোগটা দিয়েই ঠিক আছে, বলছি, ওকে, হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি আমাদের ব্রেড অ্যান্ড বাটার। ওকে। যদি বলেন ডাক্তারি শাস্ত্রে ব্রেড অ্যান্ড বাটার বলতে বোঝা যায় এটাই, যে আমরা প্রত্যেকদিন এই ধরনের পেশেন্ট বেশি পাই কি পাই না। হুম মূলত পেশেন্ট আমাদের কাছে একটাই কমপ্লেন নিয়ে আসে, ডাক্তারবাবু আমার পাইলস হয়েছে, কিন্তু দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন হুম পাইলস, ফিশার, ফিস্চুলা, এইগুলো সম্পর্কে ওদের কোনো ধারণা থাকে না। হুম ডাক্তারবাবুরা এসে অ্যাসার্টেন করেন সেটা বিভিন্ন রকমের টেস্টের মাধ্যমে। এবার মূলত পেশেন্ট আমাদের কাছে যে কমপ্লেনটা নিয়ে আসে, এটা কিন্তু খুব কমন কমপ্লেন, যে ডাক্তারবাবু আমার পটি করার সময় ভীষণ রকম, পটি করার পরে 2-3 ঘন্টা ভীষণ রকম জ্বালা করে, যেন হুম কেউ লঙ্কা বাটা ঘষে হুম দিয়েছে। সেকেন্ড কমপ্লেন হচ্ছে, ডাক্তারবাবু আমার না পটির সঙ্গে সঙ্গে পটির গায়ে লেগে স্ট্রিক অফ ব্লাড, মানে হুম রক্তের ছিটে, এবং বা পায়খানা করার পর একটা স্প্ল্যাশ অফ ব্লাড আমাদের প্যানে দেখতে পাওয়া যায়। এবং থার্ড, যেটা আরও ক্রনিক কেসে হয়, পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তারবাবু আমাদের পেছনে মটরের দানার মতন একটা ছোট্ট গুটি বেরিয়ে গেছে হুম শির দাঁড়ার পেছনের দিকে। হুম মেয়েদের ক্ষেত্রে অ্যান্টিরিয়র পজিশনে, মানে অ্যাকচুয়ালি আমাদের রেকটামকে বা অ্যানাল ক্যানেলটাকে যদি আপনি ঘড়ির ডায়ালের সাথে তুলনা করেন, ঘড়ির ডায়ালের উপরের পোর্শন হচ্ছে 12 o'clock, নিচের পোর্শন হচ্ছে 6 o'clock, ডান দিকে থাকে হচ্ছে 3 o'clock, বাঁ দিকে 9 o'clock। হুম
এবার 6 o'clock-এ দেখবেন একটা মোটরের দানার মতন জিনিস ডেভেলপ করে যায়। যারা ক্রনিক অ্যানাল ফিশারে আক্রান্ত, অ্যানাল ফিশার কথার বাংলা অর্থ যদি বলেন নালীতে ঘা। হুম এখন বাংলা কথাগুলো তো বড্ড অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ওই জন্য আমরা ফিশার কথাটা উচ্চারণ করি। ফিশার মানে হচ্ছে ফারোয়িং, ক্লিভেজ। ওকে ফিশার মানে হচ্ছে ওই জায়গাটা ছিঁড়ে যাওয়া, ওয়ান হুম কাইন্ড অফ আলসার। এই আলসারটা হয় আমাদের দুটো অ্যানাল ক্যানেলে দুটো আপনার রাবার ব্যান্ড আছে। হুম যদি রাবার ব্যান্ডের সাথে তুলনা করেন, সেই রাবার ব্যান্ডের একটা রাবার ব্যান্ড হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক। হুম এক্সটার্নাল যে রাবার ব্যান্ড এবং ইন্টারনাল রাবার ব্যান্ড, এই দুটো রাবার ব্যান্ডের মাঝখানে আমাদের ওই জায়গার অ্যানোডার্ম বলে যে এরিয়াটা, সেটা টিয়ার আপ করে যায়। এবং টিয়ার আপ করে এই প্রবলেমটা নিয়ে পেশেন্ট আসে, পেশেন্ট পটি করতে চায় না, পটি করতে পারে না, এবং ভীষণ যন্ত্রণা, জ্বালা এগুলো তৈরি হয়। দিস ইজ অ্যানাল ফিশার, দিস ইজ অ্যাকিউট অ্যানাল ফিশার। আচ্ছা এবার এই অ্যাকিউট অ্যানাল ফিশারটাকে আপনি ইগনোর করছেন, কেমিস্টের শপ থেকে ওভার টু দ্য কাউন্টার মেডিসিন নিচ্ছেন, নিজে থেকে ডাক্তারি করছেন, করে হুম আপনি এটাকে ক্রনিসিটি বানিয়ে ফেলছেন। আচ্ছা বলা আছে বুক টিচিংয়ে যে অ্যানাল ফিশার হুইচ ইজ নট ট্রিটেড উইদিন 10 to 12 days ইট মে লিডস টু ক্রনিক অ্যানাল ফিশার। আচ্ছা মানে স্টেপটা এগিয়ে যাবে স্টেপটা already. এগিয়ে গেল। Okay. এবং ক্রনিক অ্যানাল ফিশার ইজ নট ট্রিটেবল ইজিলি, হুম ইজিলি ট্রিট করা যায় না। আচ্ছা ডাক্তারবাবুদেরও অনেক মাথা ঘাটাতে হয় যে কোন অ্যানাল ফিশারকে কীভাবে ট্রিট করতে হয়। হুম হুম এবার সেকেন্ডারি ব্যাপার হচ্ছে হেমোরয়েডস বা পাইলসের কথা হুম বলছেন। হুম পাইলসের অনেকগুলো ভাগ আছে। আচ্ছা যখন পেশেন্ট নোয়িংলি আননোয়িংলি স্প্যাট অফ ব্লাড সে ডিসপার্স করে, মানে পায়খানা হওয়া সত্ত্বেও বা পায়খানা না হলেও তার ব্লিডিং হচ্ছে, প্যানের মধ্যে ফ্রেশ রেড ব্লাড বেরোচ্ছে হুম এবং হয়তো থকথকে কালো লাল ধরনের ব্লাড বেরোচ্ছে, তখন আমাদের অ্যাসার্টেন করতে হয় যে পেশেন্টের পেন আছে কি নেই। সাধারণত হেমোরয়েডসে পেন থাকে না যদি হুম ইন্টারনাল হেমোরয়েডস হয়। হেমোরয়েডসে পেন তখনই হয় যখন হেমোরয়েডস বাইরের দিকে বেরিয়ে একদম বড় বড় ফুলকপির মতন হয়ে যায়, যেগুলো Okay. সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হেমোরয়েডস বলি। হুম ডেকিউবিটাস মানে আমরা বসে আছি না, বসতে গেলে আমাদের ব্যথা অনুভব হয়, আচ্ছা দ্যাট ইজ ডিফারেন্ট। হুম তখন হেমোরয়েডসে পেন হতেই পারে, সেক্ষেত্রে অসুবিধা। কিন্তু হেমোরয়েডসের মোস্ট ক্লিনিক্যাল সিগনিফিকেন্সি হচ্ছে পায়খানা করার সময় ডাক্তারবাবু একটা মাস বা একটা সোলেন বলের মতন লাল রঙের ওটা বেরিয়ে আসছে, আবার অটোমেটিক্যালি এটা ঢুকে যাচ্ছে। হুম হুম দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কার্ডিনাল সাইন অফ হেমোরয়েডস মানে আচ্ছা পাইলস। এবার পাইলসের অনেকগুলো স্টেজ আছে। হুম পেশেন্ট খালি ব্লিড করছে, পেশেন্টের কোনো মাস বেরোচ্ছে না, কিছু না, তখন আমরা একটা মেশিন দিয়ে প্রক্টোস্কোপি দিয়ে, আমার ভেতরে আমার সঙ্গে যে মেশিনটি থাকে সেটাকে বলে ইমেজ প্রক্টোস্কোপি, মানে মেশিনটার ভেতরে একটা ক্যামেরা ইনবিল্ড থাকে, সেই ক্যামেরাতে আমি মনিটরে দেখে নিই পেশেন্টের ভেতরে কী কী ধরনের হেমোরয়েডস ছাড়া আর কী কী আছে। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি ট্রিটমেন্ট ভেষজ উপায় মানে মেডিসিনালি অ্যাপ্রোচে হয়। আচ্ছা সেকেন্ড ডিগ্রিতে কিছুটা প্যারাসার্জিক্যাল প্রসিডিওরের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে হেমোরয়েডসের ক্রাইটেরিয়ান কি, হেমোরয়েডসটা সামান্য বেরিয়ে আসে আবার ঢুকে যায়, মানে আচ্ছা ডিফিকেশনের সময় সামান্য বেরিয়ে এলো ঢুকে গেল, এটা সেকেন্ড ডিগ্রি। এবার সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডসকে আমরা কিছুটা মেডিকেলি কিছুটা ক্লিনিক্যালি অ্যাসেস করে আমরা ক্ষার কর্ম বলে একটা প্রসিডিওর করি, মানে আমরা একটা স্ক্লেরোজিং পার্টিকল, যেটা আয়ুর্বেদে ক্ষার বলছে অ্যালকালি, হুম হুম সাবানে যেটা থাকে, সেটা আমরা আয়ুর্বেদিক প্রসিডিওরে ওই অ্যালকালয়েড পার্টিকেলটাকে স্প্যাচুলেট করে দিই হেমোরয়েডসের উপরে। স্প্যাচুলেট মানে আচ্ছা মানে একটা পলিশ ইজেল করে দিয়ে দেওয়া যেমন যদি বলি ইজেল দিয়ে ওকে যেমন আপনি মানে রং তুলি দিয়ে আঁকেন, হুম ওইভাবে আমরা রং তুলি দিয়ে সোজা কথা ওই হেমোরয়েডসের গায়ে এঁকে দিই, যাতে হেমোরয়েডসটা অটোমেটিক্যালি শ্রিঙ্ক করে যায়। আচ্ছা থার্ড ডিগ্রি হচ্ছে যখন হেমোরয়েডস আফটার ডিফিকেশন বাইরে অনেকক্ষণ সময় বেরিয়ে থাকে, তারপর আস্তে আস্তে পুশ আউট মানে ভেতরে চলে যায়, ঠিক আছে। আচ্ছা এটা থার্ড ডিগ্রি। থার্ড ডিগ্রিডসের ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি সার্জিক্যাল বা সার্জিক্যাল তখন প্যারাসার্জিক্যাল তো প্রসিডিওর। আচ্ছা তো বেসিক্যালি এগুলো কোন বছর বয়স থেকে বোঝা যায় এবার মজার কথা কি জানেন, শুনলে হাসবেন আপনি, আমি রিসেন্টলি একটি পেশেন্ট দেখেছি, হুম হুম সিকিমের একটি বাচ্চা মেয়ে, মেয়েটি ফুটফুটে সুন্দর দেখতে, মেয়েটির বয়স 4.5 বছর, শি ইজ হ্যাভিং হেমোরয়েডস। ও মাই গড এর অনেকগুলো কারণ আছে ম্যাম। তার কারণ হচ্ছে ফার্স্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ডিউ টু ফুড হ্যাবিট, ওদের ফুড হ্যাবিট ছোটোবেলা থেকেই তাদেরকে ফাস্ট ফুড খাওয়াচ্ছে, ফাস্ট মানে যেটা মানে ফ্রাইড অ্যান্ড সো কল্ড মোমোজ এগুলো হুম খাওয়াচ্ছে। সেকেন্ড হচ্ছে এইসব বাচ্চাদের একটা সমস্যা কিন্তু থাকে, হেমোরয়েডসের যারা হেমোরয়েডসে আক্রান্ত না, তারা যখন জন্মায় হয়তো তাদের অ্যাবডোমিনাল যে টোটাল আমাদের যে স্ট্রাকচার, হয়তো কোনো কারণে তারা ফুল টার্ম বেবি নয়, আচ্ছা
মানে বুঝতে পারলেন তো, মানে অনেকে 8 মাসে, অনেকে প্রিম্যাচিওর। প্রিম্যাচিওর বেবি যাদের বলে, সেই ফুল টার্ম বেবি যাদের থাকে না না, তারা যদি ডিফিকেশন খুব প্রেশারাইজড ওয়েতে করে, হয়তো হেমোরয়েডস ফর্ম করতে পারে। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি আপনাকে খুব সত্যি কথায় কথা বলবো, হুম। I am having hemorrhoids, you are having hemorrhoids, all the people, ভারতবর্ষের 140 কোটি, পৃথিবীর 700 কোটি লোকের হেমোরয়েডস আছে। না, এটা তো একটা হেমোরয়েডস কথাতে কি? আছে, সমস্ত রোগ মানুষের হেমোরয়েডস কি? শরীরেই না না, থাকে। হেমোরয়েডস হচ্ছে সিম্পলি একটা রেকটাল কুশন। হুম হুম। রেকটাল কুশনটা কি করে আমি আপনাকে বলছি। রেকটাল কুশনটা, হেমোরয়েডস হচ্ছে, আপনি বাংলা কথায় যদি এটাকে বলা যায়, যে একটা বড় সোয়েলিং, একটা মানে কি বলবো, আহ, একটা বেলুনের মতন, যার ভেতর প্রচুর ব্লাড ভেসেল থাকে। আচ্ছা। এবং মজার কথা হচ্ছে, এই ব্লাড ভেসেলগুলো হার্টে না ফেরত যায় না, হুম। এগুলো ওখানেই শেষ হয়ে যায়। এগুলোকে আমরা ভেনাস প্লেক্সাস বলি। এই ব্লাড ভেসেলগুলো খুব সফট অ্যান্ড ফিবল, এগুলো কি করে জানেন? এগুলো অ্যানাল ক্যানেলটাকে ক্লোজ করে, অ্যানাল আচ্ছা। ক্যানেলটাকে পেরিস্টলটিক মুভমেন্টে সাহায্য করে, মানে যাতে অ্যানাল ক্যানেল মুভমেন্ট হয়ে ডিফিকেশন ব্যাপারটা বেরিয়ে যায়। কিন্তু মজার কথা হচ্ছে, এইগুলোর আমরা ওভার এক্সারসাইজ করি। যেমন আপনি যদি হাতের এক্সারসাইজ করেন, আপনার বাইসেপস ট্রাইসেপস বেড়ে যাবে, ঠিক আমরা পটিতে বসে যদি আধ ঘন্টা ধরে এক্সারসাইজ করি, তাহলে একই জিনিস আমাদের অ্যানাল ক্যানেলের সাথেও ঘটে। হুম। সো হেমোরয়েডস ইজ নাথিং আউটসাইডার ফ্যাক্টর, ইট ইজ ইনসাইড ইন আওয়ার বডি। এটা আমরাই তৈরি করি। এই হচ্ছে হেমোরয়েডসের হিস্ট্রি। এছাড়াও এক ধরনের হেমোরয়েডস আছে, প্রসিডেন্সিয়া বলি, 4th ডিগ্রি হেমোরয়েডস, মানে সেখানে হেমোরয়েডস বাইরে বেরিয়েই থাকে। আমি 4 দিন আগে একটি পেশেন্ট দেখলাম, আমি, আপনি বিশ্বাস করবেন, সেই পেশেন্টের ভিডিও আমি তুলে রেখেছি, আমার মোবাইলে আছে, আমি আপনাকে দেখাবো। আমি যখন বলছি যে তুমি পায়খানা করার মতন প্রেশার দাও, প্রেশার দাও, সে প্রেশার দিয়েই যাচ্ছে, আর তার পুরো মানে গাট, মানে শুধু অ্যানাল ক্যানেল রেকটাম না, পুরোটাই এরকম বেলুনের মতন ফুলে 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 বাইরে বেরিয়ে এলো। পুরো আমার হাতের এই আঙুল থেকে এত অবধি পুরো অংশটাই বেরিয়ে এলো। এটাকে বলে প্রোল্যাপস। মানে এই এটা খুব প্রোল্যাপস অনেক মানে বড় হচ্ছে, স্টেজের আর কি। এটা একদম লাস্ট লাস্ট স্টেজ। স্টেজ। মানে সেই ভদ্রলোক হয়তো সারা জীবনে এই ব্যাপারটা দেখাবে না পণ করেছিল, কোনো কারণে আমার কাছে চলে এসে লাস্ট মুহূর্তে দেখিয়েছে। আচ্ছা। এই প্রোল্যাপসের ট্রিটমেন্ট কোনো ইজ একটা ভেরি। জায়গায় কি ডাক্তারবাবু মনে হয় না যে এই ক্ষেত্রে এই যে যেমন আমি প্রথমেই কথাটা বললাম যে অনেকেই এই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলতে চায় না বা বেরিয়ে আসতে চায় না এই ব্যাপারগুলোকে নিয়ে। দেখুন, কোনো এটা একটা এটা জায়গায় কি একটা মনে এটা একটা হয় যে সোশ্যাল স্টিগমা হুম মনে করেন এখনো পর্যন্ত। হুম ভারতবর্ষ এত উন্নত হয়ে গেছে, সারা পৃথিবী এত উন্নত হচ্ছে, আমরা এআই নিয়ে কথা বলছি, কিন্তু এখনো আমরা কিছু কিছু ব্যাপারে কিছু ট্যাবু আমরা হুম লাগিয়ে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা এখনো পর্যন্ত ছেলেপুলেদেরকে এই যৌনতা ব্যাপারটাকে প্রপারলি শিক্ষা দিই না, যে হুম কারণের জন্য এত বেশি প্রবলেম ডেভেলপ করছে। ঠিক তেমনি আমরা মুখে তো রুজ মাখি, আপনারা আরও কিছু কিছু করেন যে জিনিসগুলো আমি জানি না, হুম কিন্তু আমরা মুখ দিয়ে খাবার খাই। আমরা যে জায়গা দিয়ে আমরা খাবারটাকে পচিয়ে আমরা যে অপাচ্য সেলুলোজ রাফেজ বের করছি থ্রু মাই ডিফিকেশন, সেই জায়গাটাকে আমরা পরিষ্কার রাখি? হুম কোনোদিন রাখি না। সিম্পলি ব্যাপার, আপনি প্রত্যেক দিন আপনার যে বাড়িতে একটা বাচ্চাদের চান করার যে টাব থাকে, সেই টাবের মধ্যে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে, আর ম্যাগনেসিয়াম সালফেট 70-75 টাকা দাম কেমিস্ট শপ থেকে 2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আপনি যদি ওই টাবের মধ্যে বসে থাকেন, মানে আপনার এই কোমর থেকে আপনার হিপ অ্যান্ড বাটক্স এত অবধি যদি আপনার জলের ভেতরে, লিউকওয়ার্ম ওয়াটার ভেতরে আপনি 15 মিনিট বসে থাকুন, আর কিচ্ছু করার দরকার নেই। হুম। এটা তাহলে অনেকটাই আপনি দর্শকদের জন্য রেকটাল সুবিধা হলো হেলথ এই এবং প্রসঙ্গে। অ্যানাল হেলথ আপনার অনেক উন্নত হবে। অবশ্যই খাদ্য তালিকা চেঞ্জ করতে হবে, নাইলে হবে না। হুম হুম, কিন্তু এই জিনিসটা আমরা করি করি না, সম্ভব নয়, কারণ আমাদেরকে কেউ শেখায়নি। ঠিক। আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ চাই, মুশকিল হচ্ছে এটাই। হুম। মানে কিন্তু এটা আলটিমেটলি আমাদের হেলদি এটা থাকতে গেলে আপনাদের মানে বলা উচিত যে আমাদের স্কুলের পাঠ্যপুস্তকে সোশ্যাল সায়েন্সের মধ্যে এই সায়েন্সটাও একটা দেওয়া দরকার, হুম যে হুম মানুষকে কিভাবে পরিমার্জন করতে হয়, মানে হুম হুম। মানুষকে কিভাবে নিজেকে সুন্দর রাখতে হয়। আচ্ছা, তো আমরা যখন প্রথমে এখন কথা বললাম এআই নিয়ে, যখন কথাই হলো, তাহলে একটা পরিসংখ্যানে যেমন দেখা গিয়েছে বা আমি শুনেছিলাম কোথা থেকে বা দেখেছিলাম, সেক্ষেত্রে বাথরুমে অনেকটা সময় কাটানোর ক্ষেত্রে, ওয়েস্টার্ন টয়লেটে অনেকটা সময় কাটানোর ক্ষেত্রে, যেমন এই সরি। ধরুন বাথরুমে সময় কাটাতো আগে যেমন 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা পুরোটা মিলিয়ে, এখন ধরুন অনেকেই
মোবাইল ফোনে স্ক্রোল করতে করতে মোবাইল হাতে নিয়ে যাচ্ছে, 1-2 নম্বর অনেকটা সময় বাথরুমে কাটিয়ে ফেলছে এবং ওয়েস্টার্ন টয়লেটে। সেক্ষেত্রে কি কোনো জায়গাতে গিয়ে এই পুরো সার্কেলটার জন্য কি এই রোগগুলো উঠে আসে? এটা কি মিথ নাকি সত্যি? না, মিথ নয়, একদমই মিথ নয়। আপনি খুব প্রপার জায়গাটাই ধরেছেন, হুম, মানে সফট কর্নারটাই আপনি ধরেছেন। ঘটনা হচ্ছে, এর পেছনের ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন টয়লেট এলো আমাদের দেশে কোথা থেকে? নামেই তো বুঝতে পারছেন ওয়েস্টার্ন টয়লেট। আমরা হুম, জীবনে কোনোদিন ছোটবেলায় আপনি আপনার বাড়িতে কোনোদিন কমোড দেখেছেন? আমি হুম, তো দেখিনি। হয়তো শিলিগুড়ির মানুষ অনেক অ্যাডভান্স, তারা দেখতে পারে। হুম, হুম, আমি বাড়িতে কমোড প্রথম দেখলাম আমার বৃদ্ধ বাবা মা যখন বৃদ্ধ হলেন, সত্যিকারের বৃদ্ধ হলেন, হুম, তখন আমি বাড়িতে, বাবা বললেন যে মা বুঝতে পারছেন না, মায়ের অস্টিও আর্থ্রাইটিসের জন্য। তখন কমোডের ব্যবহারের ব্যাপারটা মাথায় এলো। এখন যে ফ্ল্যাটে আমি থাকি সেই ফ্ল্যাটে একটি কমোড এবং একটি ইন্ডিয়ান টয়লেট। এবার হুম, কমোড সিস্টেমটা এসছে কেন জানেন? তার কারণ হচ্ছে, আমি বলি। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন পিপুলরা দে আর নট অ্যাফাইন্ড উইথ ইন্ডিয়ান সিস্টেম। তারা ইন্ডিয়ান সিস্টেমে অ্যাফাইন্ড নয়, কারণ ওয়েস্টার্ন এরিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর ঠান্ডা পড়ে। ওদের যে জয়েন্টসগুলো, সেই জয়েন্টসগুলো ভীষণ স্টিফ, আমাদের মতন নয়। তারা চিরকালই ছোটবেলা থেকে চেয়ার টেবিলে বসে খাওয়া অভ্যস্ত মানুষ। হুম, আমরা হাঁটু গেড়ে বসে খাওয়া অভ্যস্ত মানুষ। ফলে কি হচ্ছে, ওরা সায়েন্সটা, অ্যানাটমিটা ওরাও জানে। আমরাও যেমন অ্যানাটমিটা জানি, ওরাও জানে। বেসিক্যালি পায়খানার অ্যানাটমি কী জানেন? সিম্পল। আপনি ছোটবেলায় আপনার মা করেছে, এবং এটা এখনকার মারাও করে। হুম, পেডিয়াট্রিশিয়ানরা বলে যে বাচ্চাদের পটি না হলে আপনারা বাঁ দিকের এই লেফট কলিক গার্টারে গিয়ে আপনি একটুখানি চাপ দেবেন, তাতে আর্চ আসবে। কেন বলেন? বলেন এই কারণের জন্য, আমাদের বৃহদন্ত্রের শেষ পার্টটা এইভাবে বেঁকে গিয়ে, আমাদের কিন্তু ভেতরের যে এলিমেন্টারি ক্যানেলটা আছে না, আমাদের খাওয়ার যে নালীটা, হুম, সেটা কিন্তু একদম সোজা নয় যে মুখে খেলাম আর একদম মলদ্বারে পৌঁছে গেল। না ওটা অবশ্যই। বিভিন্ন প্যাঁচানো রাস্তা হুম, দিয়ে যায়, এবং প্যাঁচানো রাস্তার লাস্ট রাস্তাটা বড় অদ্ভুত। বাঁ দিকে টার্ন নিয়ে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে গেছে। এবার আপনি প্রপার জায়গায় ওই ট্রিটমেন্টটা না করে আপনি হাবিজাবি জিনিস খাচ্ছেন, অথচ আপনি বসছেন ওয়েস্টার্ন। এবার ওয়েস্টার্ন কমোডে, কিছুদিন আগে আমি একটা সিনেমায় দেখলাম, খুব মানে হাস্যকর সিনেমার ক্লিপিংসটা কিন্তু খুব সুন্দরভাবে। সেখানে একজন ভদ্রলোক বোঝাচ্ছেন, বোধহয় খরাজ মুখার্জি অভিনয় করছেন সেটাতে। বলছেন যে আমার না সবেতেই সমস্যা ওই পটি। তো তখন যিনি বিক্রি করছেন আর কি, ওর ফার্নিচারের দোকান ভদ্রলোকের, সেই ভদ্রলোক বলছেন আপনার পটির জন্য সুষ্ঠু সমস্যা হচ্ছে আমার স্টুল। কিরম স্টুল? স্টুলটা আপনি পায়ের ওপরে এরকম রেখে দেবেন, আপনার পাটা ঠিক 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ হবে, আপনার পটি ক্লিয়ার হবে। হুম, হুম, অ্যাকচুয়ালি কমোডে যারা ডিফিকেট করতে অভ্যস্ত, তারা কমোডে করুন, আমার আপত্তি নেই। কিন্তু কমোডে কোনো দিন সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে আমরা বসে আছি, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এইভাবে কোনো দিন বসলে আপনার পটি হবে না। হুম, তাহলে তো আমরা এখানে বসে থেকেই তো আমরা পটি করে দিতাম। আমরা কি তাই করছি? করছি না, পটি আর আসে না। হুম, ওই জন্য ইন্ডিয়ান সিস্টেম অফ টয়লেট ইজ ভেরি গুড। সেকেন্ড হচ্ছে, পটিতে বসে আপনি যদি কনসেন্ট্রেট করেন যে আজকের বিশেষ খবরগুলো কি, আজকে কোথায় ক্লাউড বাস্ট করেছে, আজকে কোথায় কে মেরে কন্টিনিউয়াস ফেলেছে, স্ক্রলিং করছে রিলস এই বা যদি কিছু। হুম, করেন, তাহলে আপনার কনসেন্ট্রেশনটা ওই দিকেই যাচ্ছে। হুম, আপনার এই যে সাইকোসোমাটিক অ্যাকশনটা যেটা পটি করার জন্য দায়ী, সেটাই হচ্ছে না, তাহলে আপনি কোথায় পটি করবেন? হুম, এখনকার দিনে শুধু তাই নয়, আমি একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখেছি, মানে অদ্ভুত থেকে অদ্ভুততম। মানে আমি বাইরেও দেখেছি, আমার বাইরে বন্ধু বান্ধব, আমি কিছুদিন গেছিলাম ইস্তাম্বুলে, তখনও আমি দেখেছিলাম ওরা পটিতে বসে সব কিছু করে। মানে খবর কাগজ থেকে সব কিছু পড়ে। হুম, মানে পৃথিবীর যাবতীয় কাজ পটিতে বসে যদি আপনি করেন, হ্যাঁ, তাহলে আসল কাজটা কখন করবেন? হুম, কোশ্চেন হচ্ছে এখানে। এবং এই জায়গাটাতেই আপনার মিথ নয়, এটা একদমই সত্যি কথা। পেশেন্ট কমপ্লেন করে, যেসব পেশেন্ট মূলত আজকের দিনের ইয়ং জেনারেশন যে কমপ্লেন করছে, তাদেরকে আপনি একটাই কোশ্চেন করেন যে তুমি কীভাবে ডিফিকেট করো ভাই? হুম, তুমি কি ইন্ডিয়ান সিস্টেমে করো? যদি ইন্ডিয়ান সিস্টেমে করো, তাহলে তোমার প্রবলেমটা ইন্ডিয়ান সিস্টেমের জন্য হচ্ছে না, তোমার ফিজিক্যাল গঠনগতভাবে কোনো প্রবলেম আছে। আর যদি তুমি ওয়েস্টার্ন সিস্টেমে করো, তুমি প্রথমে সিস্টেম চেঞ্জ করো অটোমেটিক্যালি। তখন বলে আমার হবে না, আমার ওই অভ্যেসেই আমরা অভ্যস্ত। সবচেয়ে মজার কথা কি জানেন? খারাপ লাগে একটাই, যে আজকের স্কুলেও এই শিক্ষা দেওয়া হয় যে ইন্ডিয়ান সিস্টেম অফ ডিফিকেশন আর্টসটা নাকি ভালো না, হুম, যেটা নন হাইজিনিক। ভালো কথা, এই কথাটা বলা হয়েছে। ইট ইজ আনহাইজিনিক। হুম, ইন্ডিয়ান সিস্টেমে স্কোয়াটিং করে টয়লেট করা আনহাইজিনিক। হুম, সেখানে তোমাকে ওয়েস্টার্ন সিস্টেমে বসে কমোডে ইট ইজ হাইজিনিক। হুম, এটা হাইজিনিক?
আপনি যেখানে বসছেন সেই প্যানের ভেতর কতখানি ইনফেকশন আছে জানেন? হুম হুম সেই ইনফেকশনকে কন্ট্রোল করে আপনাকে পটি করতে হচ্ছে, কত কনসেন্ট্রেশন করতে হচ্ছে। আমাদের হুম তো কনসেন্ট্রেশন করতে হয় না। হুম হুম। এই হচ্ছে ব্যাপার। এটা মিথ নয়, এটা একদম সত্যিকারের কথা। আপনি খুব প্রপার জায়গাতেই ব্যাপারটা ধরেছেন। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, এখন তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চায় না, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় কতটা মানসিকতা পরিবর্তন হওয়া দরকার, মানুষের যাতে রোগ নিয়ে কথা বলা দরকার? যত আপনারা এই ধরনের পডকাস্ট করবেন, যত আপনারা প্রোপাগান্ডা করবেন, যত আমাদের সমাজে এই ধরনের প্রোপাগান্ডা হবে, হুম তখন মানুষ খুলে বলতে শিখবে। তার কারণ একটাই, যে দেখুন, কোনো জিনিসই একবারে হয় না। এবার আজ থেকে ৩০ বছর আগেও কিন্তু এটা ছিল না। হুম হুম পেশেন্ট আসতো মূলত মূলত এক শ্রেণীর লোকেরা এই ব্যাপারটাকে খুব এনক্যাশ করেছে। হুম এখনো দেখবেন এনক্যাশ করে চাঁদসি বা এই জাতীয় বা সো কল্ড যে ট্র্যাডিশনাল সিস্টেম, আমি খারাপ বলছি না এগুলো, কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমগুলোতেই মানুষ যেত, মানুষ ডাক্তারবাবুদের কাছে আসতেন না। হুম তার কারণ হচ্ছে তাদের মনে হতো যে এই ট্রিটমেন্টটা ডাক্তারবাবুদের কিছু করার নেই। হুম এবার আস্তে আস্তে সমাজ চেঞ্জ হচ্ছে, পৃথিবী চেঞ্জ হচ্ছে, এবং মানুষের মানসিকতাও চেঞ্জ হচ্ছে। যদি সেটা সম্ভব হয় তাহলে আপনাদের দ্বারাও হতে পারে। মানে আমরা যে স্তম্ভ বলি না, সেই স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তো অবশ্যই নিউজ পোর্টাল এবং আহ, যারা আছেন আপনারা, তো অতএব আপনাদের কাজ আপনারা করে যাবেন, এবং হুম। করলেই কিন্তু এই ব্যাপারটার মধ্যে অনেক বেশি রকমের অ্যাওয়ারনেস আসবে। আচ্ছা দাদাভাই, একজন পেশেন্টের কথা বলি যার কাছ থেকে আমি শুনেছিলাম এবং সেই প্রশ্নটাই আপনাকে আমি পার্সু করছি। সেটা হচ্ছে ধরুন অনেক বয়স্ক তিনি, এখন মানে ৯০ এর কাছাকাছি বয়স ওকে। হবে, এখনো হয়নি। হুম তো সেক্ষেত্রে ওনার যে প্রবলেমটা হুম যে ফিশারি যে মানে ফিস্চুলার যে প্রবলেমটা ছিল, সেটা এতটা মানে স্টেজে ছিল না। প্রথমে ধরুন ১ নম্বর স্টেজে ছিল। এখন কি হয়েছে, যেহেতু ওনার বয়স হয়েছে, এতদিন ধরে একটা প্রবলেমকে উনি বয়ে গেছেন, বয়ে যেতে গিয়ে এখন কিন্তু ওনার মোটামুটি আপনার সাথে কথা বলার পর যেটা বুঝলাম 3rd কি 4th স্টেজে তার রয়েছে। তো আচ্ছা। সেক্ষেত্রে কি সার্জারির পক্ষে সম্ভব, নাকি ওষুধের দ্বারা সেটা সম্ভব ঠিক করা এই বয়সের এখানে না ক্ষেত্রে? আমি একটা রোগের মানে কথা বাদ দিয়ে দিয়েছি, একটা কেন হুম, স্পেসিফিক্যালি দেখুন, এই যে প্রত্যেকটা রোগ না, যদি আমি আপনার সাথে কথা বলতে শুরু করি, এক একটা অনেকটা রোগের ভাস্ট একটা। ব্যাপারেই এক একটা এপিসোড আপনার চলে হুম যাবে। হুম হুম দেখুন, আপনি প্রথমে বললেন আহ, মানে ক্ল্যারিফাই করতে পারছেন না যে অ্যাকচুয়ালি উনি কি রোগে আক্রান্ত ফার্স্ট। হুম। না, দেখুন, উনি পাইলসের আমি বলছি রোগে। হুম হেমোরয়েডসে যদি উনি আক্রান্ত হুম হন হুম হুম অ্যাট দি এজ অফ 90 ইয়ার্স, মানে কুড ইউ বিলিভ যে এটা আপনার মানে অপারেবল কন্ডিশনে আর হুম, নিয়ে আমি যাওয়া ওটাই সম্ভব জিজ্ঞেস নাকি? করছি। সম্ভব তো নয়, হুম কিন্তু হুম মুশকিল কোথায় হয় জানেন? আহ, উনি এতদিন ধরে যখন বেঁচে আছেন, ভগবান করুন উনি আরও কিছু বছর আরও বাঁচুন, কিন্তু প্রবলেম কোথায় হচ্ছে, এই বাঁচাটা না 60 বছরের পরে থেকেই আরও যন্ত্রণাদায়ক হয়ে যায় যদি একজন মানুষ তার নর্মাল ডিফিকেশন আর্টসটা হারিয়ে ফেলে। হুম কারণ একটা ব্যাপার হয়, আমি আপনাকে বলি, মানুষ যখন উম, বয়স বাড়ে না, তখন মানুষের প্রত্যেকটা, যেমন আমাদের স্কিনের টোনিসিটি নষ্ট হয়, স্কিন ঝুলে যায়। হুম হ্যাঁ, আপনার যেরকম স্কিন হবে একদম পুরোপুরি কি বলবো, ভীষণ মানে কম্প্যাক্টেড, সেই হুম, সময় কিন্তু স্কিনগুলো কম্প্যাক্টেড হয় না। থাকবে না। একজন 60 বছরের বৃদ্ধা মানুষ, তার নিশ্চয়ই আপনার মতন স্কিন হবে না। ঠিক তেমনি আমাদের ভেতরের মাসলগুলো কিন্তু লুজ অ্যান্ড ল্যাক্স হয়ে যায়। হুম তখন যদি সে পটিতে বেশি প্রেসার দেয়, হতে পারে তার পাইলসের যে নোডিউলগুলো সেগুলো এত ফুলে যায়, এত সোলেন্ড হয়ে যায়, যে হুম তার হুম অরিজিনাল ব্যাপারটাই হয় না। তিনি আলটিমেটলি কান্নাকাটি করে ফিরে আসেন, পায়খানা তার হচ্ছে না। হুম, মূলত এই ক্ষেত্রে আমরা না কিছু থেরাপির ইউজ করি। আচ্ছা। থেরাপি মানে, যেমন ধরুন আমি একটা ছোট্ট থেরাপি বলছি, হুম খুব হুম সুন্দর থেরাপি, আমার ছেলের ক্ষেত্রে আমি এটা করেছি। ছোটবেলায় প্রত্যেকটা বাচ্চাই একটু পটি করতে, এখনকার দিনে তো আরও বেশি, কারণ এখনকার দিনের ডাক্তারবাবুদের মারফতেই আমরা কিছু কিছু এমন বাইরের ফুড খাওয়াতে অভ্যস্ত হয়ে যাই, যে সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতেই থাকে। এবার ছেলেকে আমি না, যখনই পটি হতো না, তখন একটি মেডিকেটেড অয়েলের আমি মাত্রা বস্তি দিতাম। মাত্রা বস্তি কথার অর্থ হচ্ছে, ধরুন একটা 5 ml এর সিরিঞ্জ, হুম হুম তার সূঁচটা ফেলে দেবেন, হুম হুম সূঁচের কোনো কাজ নেই। যে তেলটা বলছি সেই তেলটা হচ্ছে একটি আয়ুর্বেদিক তেল, জাত্তাদি কেরা তৈলম বলে, সেই তেলের থেকে আমি 4 ml ড্র করে নিলাম, যেভাবে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ড্র করতে, ড্র করে নিয়ে হোল্ড ইট লাইক পেন হোল্ডিং ফ্যাশন। এবার বাচ্চা তো যে কোনো অবস্থায় শুতে পারে না, তাকে সোজা করে পাটা তুলে
আমি অ্যানাল ক্যানেলটাকে একটু ফাঁক করে ওই তেলটা পুশ করে দিতাম হুম, ভেতরে। এই অয়েল জাত্তাদি কেরা তৈলম এটা এত ভালো একটা মেডিকেশন। এই অয়েলটা কি করে ভেতরে অনেকগুলো কাজ করে। ফার্স্ট হুম, হচ্ছে এই অয়েলটা ময়েশ্চার রাখে আপনার আচ্ছা, ইন্টারনাল অ্যানাল ক্যানেলকে। সেকেন্ড হচ্ছে যে কোনো জিনিস যদি অয়েল দিয়ে আপনি নর্মালি তালা চাবিতে যখন লাগে না বা তালা ভীষণ শক্ত হয়ে যায় তখন অয়েল দেন কেন? যে হুম, মুভমেন্টটার ফ্রিকশনাল মুভমেন্টটাকে যত পারেন কম করান। ওই ফ্রিকশনাল মুভমেন্টটা যদি কম হয় তাহলে ডিফিকেশন আর্টসটাও আসবে এবং ব্লিডিং হবে না। আচ্ছা, ওই জন্য এই ধরনের মানুষের ক্ষেত্রে মাত্রাবস্তি খুব উপকারী। হুম, মানে ওই লেফট ল্যাটারাল ডিকিউবিটাস মানে আমরা একটা এমনভাবে শোয়াই বাঁ দিকে শুয়ে পাটাকে লেগসটাকে ফ্লেক্স করে তার ভেতরে আমরা এই অয়েলটা পুশ করে দিই। এবার এটা ক্রনিক্যালি পুশ করতে হবে, একদিনে পুশ করলে হবে না হুম, ফার্স্ট, এবং প্রপার মেডিকেল সুপারভিশনে পুশ করাটা দরকার। হুম, ডাক্তারবাবু দেখিয়ে দিলে আপনি পুশ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি অনেক সময় শুনেছেন এখন হাইড্রোথেরাপি চলছে, হুম, 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 কোলন ক্লিনজিং চলছে। কোলন ক্লিনজিং গুলি মারুন। একটা এনিমা ক্যান বাজারে কিনতে পাওয়া যায় 350-400 টাকা। সেখানে মোটামুটি 200 ml বা 250 ml মতন জল, লিউকওয়ার্ম জল নিয়ে ওই এনিমা ক্যানের মারফত আপনি যদি রেকটামের ভেতরে এই অয়েল জলটাকে দেন তাহলে একটা ডিফিকেশনে আর্জ আসবে আচ্ছা, এবং পেশেন্ট ডিফিকেশন করবে। এই ডিফিকেশন আর্টসটাই মানুষের আসে না যাদের হেমোরয়েডস থাকে, কারণ আচ্ছা, পুরো বন্ধ করে দিয়েছে তো। হুম, আপনি দেখুন আপনি ঘড়ির কাঁটাটা এইভাবে রেখে দিয়েছে, এটা হুম, খুলছে না, ধরুন এগুলো হেমোরয়েডস। হুম, হুম, এবার এটা খুলবে তবে না আপনার ডিফিকেশন হবে। সেটা খুলতেই এটা চায় না। খুলছে না, এর ওকে, কারণ হচ্ছে ছোটবেলায় বাচ্চাদেরকে পানের বোঁটা দিত মারা এই কারণের জন্য। হুম, পানের বোঁটা রেকটাল ডায়ালেটরের কাজ করে, আচ্ছা, অ্যানাল ডায়ালেটর যেটা ডায়ালেট করার কাজ করে। ওকে, সোজা তাহলে কথা। সেক্ষেত্রে আপনি এখন 90 ওষুধের পক্ষে বছরের যে সম্ভব। মানুষটির কথা বললেন, আমি চাইবো ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন 100 বছর বাঁচেন। তাকে এরকম ঘরোয়া কিছু পদ্ধতি তার সঙ্গে কিছু মেডিকেশন অ্যাডভাইস করা যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, সার্জারি নো নো। এক্ষেত্রে যাতে এই রোগ না হয়, সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইল কি হওয়া দরকার? কি ধরনের যোগাস বা কি ধরনের খাবার দাবার? বেসিক্যালি লাইফস্টাইলের কথা যদি বলতে চান, হুম, 3টে কথা বলবো স্পেসিফিক্যালি। যেগুলো শিলিগুড়ির মানুষদের পক্ষে মানাটা একটু মুশকিল কারণ দীর্ঘ বহু বছরের একটা অ্যানসেস্ট্রাল ব্যাপার আছে তো। নাম্বার 1 হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে এবং নর্থ বেঙ্গলে পাইলসের পেশেন্টের সংখ্যাটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি। হুম, তার কারণ হচ্ছে এদের খাদ্যাভ্যাস। হুম, হুম, কারণ এখানে যত পেঁয়াজ আদা রসুনের ব্যবহার হয় তত কিন্তু ব্যবহার হয় না জিরে, ধনে, বাকি যারা এসব মানে আমরা মশলা বলি আর কি, এই চার মগজ, এসব জিনিসগুলো ব্যবহার কি হয়, ব্যবহার হয় পেঁয়াজ আদা রসুন। হুম, আপনি পেঁয়াজ আদা রসুন, আমি কাউকে অপমান করছি না, পেঁয়াজ আদা রসুন ইন্ডিভিজুয়ালি অত্যন্ত ভালো মেডিকেশন যদি আপনি কাঁচা খান, কিন্তু পেঁয়াজ আদা রসুন অ্যালং উইথ অয়েল ইটস এ ভেরি ট্রমাটিক ওকে, ফিউশন। এবং এই ফিউশনের মাধ্যমে খাবার যদি আপনি খান তাহলে আপনার অ্যানোরেক্টাল প্রবলেম কেন আপনার গাট হেলথের একদম দফা রফা হবে, নাম্বার হুম, 1। নাম্বার 2 হচ্ছে মাটন অ্যাট এনি ফর্ম অর এনি কাইন্ড অফ রেড মিট, শুধু মাটন না, মাটন, পর্ক, বিফ, এই মিটগুলো আপনি যত তাড়াতাড়ি ছাড়বেন তত মঙ্গল। আপনি চিকেন খেতে পারেন, কারণ মুরগির মধ্যে সেই রেড মিটের ব্যাপারটা অতখানি থাকে না বা থাকেই না, হুম, হুম, এবং মুরগি অত্যন্ত নরম বস্তু, যে কারণের জন্য আমাদের হজম করতে সুবিধা হয়। হুম, মজার কথা হচ্ছে আমরা কিন্তু নিরামিষাশী জানেন তো, হুম, কিন্তু আমরা বাই ডিফল্ট নিরামিষাশীটাকে না আমরা মানতে চাই না। হুম, হুম, আমাদের দাঁতের গঠন নিরামিষাশীদের যারা দাঁতের গঠন যেসব প্রাণী আছে তাদের মতন, আচ্ছা, আমরা কার্নিভোরাস নই। হুম, হুম, তো মানুষ তো সবই খায়, সাপ ব্যাঙ ছুঁচো যা পায় তাই খায়। এবার ব্যাপারটা হচ্ছে এই নিরামিষাশী ব্যাপারের মধ্যেও কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থাকে হুম, নিরামিষ খাওয়া সত্ত্বেও। আচ্ছা, যেমন যারা ল্যাক্টোজেনিক প্রোডাক্ট বেশি খান, দুধ বা দুধের সামগ্রী, দুধ কিন্তু হোয়াইট পয়জন, আপনি জানেন কি না জানি না, 3টে পয়জন আছে মানুষের। হুম, নাম্বার 1 পয়জন হচ্ছে সল্ট, নাম্বার 2 পয়জন হচ্ছে রিফাইন্ড সুগার, হোয়াইট সুগার, নাম্বার 3 হচ্ছে হোয়াইট মিল্ক। ওকে, আপনি দুধ বাচ্চাদের খাবার জিনিস, যেসব বাচ্চারা মোটামুটি মায়ের বুকের দুধ তাদের পরিপূর্ণ হয় না তাদের, কিন্তু এই দুধটা আমরা ইউনিভার্সালি দুধ পেতা হয় হুম, ইন্ডিয়া, হ্যাঁ, এইভাবে আমরা ইউনিভার্সালিটাকে করে ফেলেছি।
দুধের 3টে সামগ্রী আপনি খেতে পারেন। হুম, নাম্বার 1 হচ্ছে দুধ কাটিয়ে ছানা। ছানা খুব ভালো জিনিস, কিন্তু পনির নয়, ছানা, জল দেওয়া ছানা। নাম্বার 2 হচ্ছে দই, বাড়িতে পাতা, ওই বাইরের ইয়োগার্ট নয়। নাম্বার 3 হচ্ছে ঘোল, গুজরাটিরা যেটা খায়, ছাঁচ ছাঁচ। যেটাকে বলে। এই 3টে জিনিস আপনি প্রচুর পরিমাণে খান, কোনো অসুবিধা হবে না। কিন্তু দুধ, ঘি, পনির, মাখন, ছুরপি, ছুরকাম, চিজ সব বন্ধ, এগুলো সব ইম্পর্টেন্ট, সব এগুলো বন্ধ। এগুলোই বেশিরভাগ মানুষে খায়। আর এগুলো নাম্বার বন্ধ। 4, যারা সবজি খান সাবধান হয়ে যান। লেগিউমস টাইপ অফ ভেজিটেবল, যেমন? যেমন যার ভেতর ছোট ছোট শুঁটি থাকে, শিম, বিনস, মটরশুঁটি, বরবটি। এই ভেজিটেবলগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, মানে এই কারণে ডেঞ্জারাস, এইগুলো খেলে আপনার, যদি আপনি হজম করতে পারেন, মানে আপনার ভেতরে যদি ডাইজেস্টিভ ফায়ার থাকে, তাহলে এগুলো আপনার শরীরে পুষ্টি দেবে। কিন্তু যদি ডাইজেস্টিভ ফায়ার আপনার না থাকে ভালো, তাহলে এগুলো আপনার পেটে প্রচুর পরিমাণে ফাউল স্মেলিং বা গ্যাসিয়াস এলিমেন্ট তৈরি করবে, হুম। যেটা আলটিমেটলি আপনার ডিফিকেশন আর্জের ক্ষেত্রে আমাদের প্রবলেম ক্রিয়েট করবে। ডাইজেশনকে আমরা ইমপ্রুভ করার জন্য ডাক্তারবাবু ন্যাচারাল কি থেরাপিস রয়েছে বা ন্যাচারাল কি খাবার দাবার রয়েছে যেটা যেটা আমাদের ডাইজেশনকে আমরা সবচেয়ে ইমপ্রুভ বড় করতে কথা, পারি? ডাইজেশন ইমপ্রুভ করার ক্ষেত্রে মূলত আমি কয়েকটা জিনিস দেখুন, আমাদের প্রাচীন যুগে 3টে সংহিতা আয়ুর্বেদের মূল স্তম্ভ, যেটাকে হুম, বৃহত্রয়ী বলা হয়। হুম, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়। এবার অষ্টাঙ্গ হৃদয়ের যিনি মানে লেখক আর কি, আচার্য বাগভট, উনি কয়েকটা নিয়ম বলে দিয়েছিলেন যে খাবার খাওয়ার কি কি নিয়ম আছে। হুম, সেই নিয়মগুলো এত বড় যে আমি বলতে গেলে একটা এপিসোড হয়ে যাবে আপনার, তো ছোট করে আমি বলে দিচ্ছি। বলেছে যে জল খাওয়ার একটা টেকনিক আছে, জানেন তো? হুম, জল খাওয়ার টেকনিকটা সবাই হয়তো জানেন না। যেমন বলা আছে যে আপনি ভোজনের কতক্ষণ আগে জল খাবেন, হুম, হুম, প্রিন্সিপাল মিলের কতক্ষণ আগে কতক্ষণ পরে জল খাবেন, সেটার উপর নির্ভর করছে আপনার গাট হেলথ। হুম, এখানে বলা আছে ভোজনান্তে বিষমবারী, মানে আপনি ভোজনের অন্তে, মানে ইমিডিয়েটলি আফটার যদি আপনি ঢকঢক করে জল হুম, খেয়ে নেন, তাহলে আপনি কোনোদিনই সুস্থ শরীরের অধিকারী হবেন না। এখানে অনেক মানুষ আছেন, আমাদের আশেপাশেই আছেন, দেখবেন একবার করে এক গ্রাস ভাত খায় আর জল খায়, আমার খুব আছে। আছে এটা। এবার মজার কথা হচ্ছে, আপনি একটা ছোট্ট উদাহরণ নিন তো। হুম, উদাহরণটা এটাই, আপনি বাড়িতে রান্না করছেন, হুম, হঠাৎ করে আপনার মনে হলো যে রান্নাটা একটু বেশিক্ষণ ধরে চলুক, আমি আমার নিজস্ব টিভি সিরিয়ালগুলো দেখে নেব। রান্নাতে ঘটঘট করে এক গাদা জল ঢেলে দিলেন। সেই রান্নাটা মানে তাপে ফুটতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? আর যদি বেশি সময় লাগেও, ওই রান্নাটা খাওয়ার উপযোগী হবে? হুম, কারণ গলে যাবে তো। ঠিক আপনার শরীরের ক্ষেত্রেও তাই ঘটছে, প্রতি মুহূর্তে ঘটছে। বলা আছে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে যারা মানুষ, তারা ভোজনের অন্তত 45 মিনিট পরে প্রিন্সিপাল জল খাবেন, যেটা আচ্ছা, প্রিন্সিপাল জল। এবার বলা আছে যে ভোজনান্তে বিষমবারী, ঠিক আছে, কিন্তু একটা মানুষের গলা আটকে গেছে, জল খাবে না? অবশ্যই খাবে, সিপ আফটার সিপ, মানে আচ্ছা, যেটুকু না খেলে নয় সেটা। এবং বলা আছে জল নয়, যদি জলের পরিবর্তে লিকুইড এলিমেন্ট খাও, অনেক ভালো। ভোজনান্তে তাহলে কি খাবে? ভোজনান্তে তুমি ছাঁচ খাবে, ঘোল আচ্ছা, খাবে। হুম, কত সায়েন্টিফিক দেখুন, জল থেকে ছাঁচে কনভার্ট হয়ে গেল, মানে ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেল। ছাঁচ কিন্তু আমাদের হজমে সাহায্য করে। হুম, সকালবেলায় উষা পান বলে একটা বস্তু আছে, আপনারা কেউ করেন কিনা জানি না, আমি দীর্ঘ দীর্ঘ 14 বছর ধরে আমি করি এটা। আমার গ্যাস্ট্রাইটিস নেই, আমার গ্যাসিয়াস কোনো এলিমেন্টের ব্যাপার নেই, আমার কোনো সময় অ্যাসিডিটি হয় না, এবং আমি সকালবেলায় সকাল 7টার সময় যদি কাজ করি, রাত্রি 10টার সময়ও আমি একই রকম স্বতঃস্ফূর্ত থাকি। আচ্ছা, এটার কারণ কি? সকালে খালি পেটে আমি তামার পাত্রে, আমার একটা তামার ওয়াটার বটল আছে, হুম, 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 তামার ওয়াটার বটলে আমি চা খাওয়ার আগে, মুখ ধোয়ার আগে, ব্রাশ করার আগে আমি সিপ আফটার সিপ জল খাই। এবং আচ্ছা, আমার ছোট ছেলে সেটা অনুকরণ করে, তার বয়স এখন সেরকম সবে করছে। 4 বছর হতে চলেছে, আগেই আগেই মাসেই 4 বছর হবে, সে এখন সেটা অনুকরণ করে। হুম। কারণ বাবা মা যা করবে ছেলে তুলে না, তাই এটা করবে। আগেকার দিনে ছিল যে তামার পাত্রে অনেকেই এবার জল খেত মজার কথা রাত্রে হচ্ছে, রেখে। হ্যাঁ, অনেকেই খায় কিন্তু, এখনো খায়, কিন্তু হ্যাঁ, ব্রাশ করে। ব্রাশটা না করে। মজার কথা হচ্ছে, আপনি ব্রাশ করেন, পৃথিবীর কোনো প্রাণী ব্রাশ করে না। মজার কথা হচ্ছে, আপনি যতবার আপনার ডেন্টিস্টের কাছে যান, কোনো প্রাণী ডেন্টিস্টের কাছে নেই, প্রাণীদের ডেন্টিস্ট নেই। হুম, কেন নেই? তার কারণ হচ্ছে দাঁত মাজাটা সায়েন্টিফিক ব্যাপার, কিন্তু দাঁত মাজাটা সকালে সায়েন্টিফিক নয়। যদি দাঁত মাজতেই হয়, রাত্রিবেলায় দাঁত মাজুন। হুম,
সকালবেলায় কি দিয়ে দাঁত মাজবেন? প্লেন নুন দেবেন, তেল দেবেন। আগেকার দিনের মারা আমাদের বলতো না, জ্বর হলে নুন তেল দিয়ে দাঁত মাজিস, নুন তেল দিয়ে দাঁত মেজে নিয়ে দাঁতটাকে ডিসইনফেক্টেন্ট করে নে বাবা। আমরা দাঁত মাজি কেন জানেন? একটাই কারণে, আমাদের মুখে একটা হ্যালিটোসিস হয়, গন্ধ হয়, সেই গন্ধটাকে দূর করার জন্য। আরে যার পেটের মধ্যেই গন্ধ, তার মুখে যতই দাঁত মাজুক না কেন, তার গন্ধ ছাড়বে না কোনোদিন, গন্ধ ছাড়বেই না একদম। আমি অনেক ভালো ভালো মহিলাকে বা অনেক ভালো ভালো মানুষকে চিনি যাদের মুখের কাছে গেলে এত হ্যালিটোসিস হয় যে আমি কথা বলবো কি, আমার একটা ফেন্টিং সিচুয়েশন তৈরি হয়। এটা কেন হয়? তার পেটের অবস্থা গাঁঠিল অত্যন্ত খারাপ। ওই জন্য সকালবেলায় খালি পেটে জল পান করাটা আপনার আয়ত্ত অনুযায়ী, আমি একবারে বলছি না যে জল আপনি 200 ml 300 ml খেয়ে নেবেন, অল্প অল্প করে শুরু করুন। আমি কাল থেকে বলছি, আপনি আমার সাথে, আপনার বয়স তো আমার থেকে কম, আপনি শিলিগুড়িতে থাকবেন, আমি পরে আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি কতখানি ভালো আছেন। সেকেন্ড, আপনি যদি এই জল খাওয়ার ব্যাপারটা সকালে উষা পান করেন, আপনি জানেন আপনার ওজন বাড়বে না, লোকে বলবে তুই তো বেশ স্লিম আছিস। কারণ সকালবেলা লালা, আমাদের মুখের যে লালা, স্যালাইভা, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আপনাদের ধারণা নেই হয়তো, জৈন ধর্মে এটা আছে, সকালবেলা ওরা স্পিটিং করে না কোনো জায়গায়, কেন জানেন? সকালবেলা স্পিটিংয়ে এত বেশি অ্যালকালি থাকে, সেই অ্যালকালি যদি অন্য কোনো প্রাণীর উপর পড়ে না, এটা ইমিডিয়েটলি মারা যাবে। আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এটা প্র্যাকটিস করুন, দেখবেন আমার কথাটা কতখানি সত্যি। একটা পোকামাকড়ের উপর থুতু ফেলে দিন, পোকামাকড়টা মারা যাবে। ওই অ্যালকালি আপনার পেটের ভেতর গিয়ে একটা রিসাইকেল করছে। আমাদের ফিল্টারে আজকাল ইয়ে হয় না, রিসাইকেল হয় না, রিসাইক্লিং, মানে রিসাইকেল মানুষের বডির মধ্যেই সমস্ত কিছু রয়েছে করছে। আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ডাক্তারবাবু, যদি ফিস্টুলা বা ফিশার বা এই ধরনের কোনো রোগ, এটা আমার একদম শেষ প্রশ্ন, যদি কখনো বাড়িতে কেউ দেখতে পান বা সে সময় ধরুন ডাক্তারবাবুর কাছে যাওয়ার সময় নেই বা আপনার কাছে আসার একদম সময় নেই, তখন জানানোর আগে প্রথম ফার্স্ট স্টেজ বাড়িতে কি করতে পারে? দেখুন, তিনটে সাবজেক্টই আলাদা। অ্যানাল ফিশার যেটা মোস্ট কমন, যেটা আমি বললাম আমাদের ব্রেড অ্যান্ড বাটার, ম্যাক্সিমাম পেশেন্ট অ্যানাল ফিশারের কমপ্লেন নিয়ে আসে। ফিস্চুলার ব্যাপারটা তো পরে একদিন আলোচনা করা হবে। অ্যানাল ফিশারের ক্ষেত্রে মোস্টলি পেশেন্টের যখনই কমপ্লেন তৈরি হয়, দেখবেন তাদের একটাই কমপ্লেন হয়, আইদার ডায়ারিক স্টুল অর কনস্টিপেটেড স্টুল, এই দুটোর মধ্যে যে কোনো একটা পেশেন্টের এরকম অ্যানাল ফিশার হবে। তখন তাদের স্টুল যদি অ্যানালিসিস করতে পারে ভালো, মানে স্টুলের যে টেস্টগুলো হয়, স্টুল ফর ওপিসি, স্টুল ফর আরইএমই, নতুবা তাকে অ্যাকর্ডিংলি যার কনস্টিপেশন আছে তাকে স্টুল সফটনার কন্টিনিউ শুরু করে দিতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে, দেখুন ওটিসি প্রোডাক্ট হিসেবে যদিও এটা নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা এটাকে মুখে মুখে বলে বলে ওটিসি করে দিয়েছি। ওই তেলের মাত্রাবস্তি ব্যাপারটা না, আমি ভীষণ রকম সব পেশেন্টকে একদম রিলিজিয়াসলি দিই। মধু জাস্টাদি তৈলম, জাত্তাদি কেরা তৈলম, এগুলো হচ্ছে মেডিকেটেড অয়েল এনিমা। বাংলা কথায় হচ্ছে মেডিকেটেড অয়েল দিয়ে রেকটামের অ্যানাল ক্যানেলের ভেতরে পুশ করে করে বাওয়েলটাকে সফটলি মুভমেন্ট করা। থার্ড হচ্ছে ওয়াটার এনিমা। যদি সে দিতে পারে বাড়িতে প্রাইমারিলি, তাহলে প্রাইমারিলি ম্যানেজ করা যাবে। তারপরে তো মেডিকেশন তো করতেই হবে, তাকে ডাক্তারের কাছে আসতেই হবে। কারণ মজার কথা হচ্ছে কি জানেন, একটা জিনিস সবচেয়ে বড় প্রবলেম এখানে, ডিটেকশনটা না খুব দেরি হয়ে যায়। পেশেন্ট ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ কাটিয়ে আমার কাছে আসে। স্টেজ যদি ফার্স্ট স্টেজে থাকে না, তাহলে পেশেন্টকে কোনো সার্জিক্যাল প্রসিডিওর করার দরকার হয় না। এটা লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কিছু মেডিকেশন দেবো, হয়ে যাবে। কিন্তু পেশেন্ট আসছে আমার কাছে থার্ড স্টেজে, তো আমি কি করব? তখন তো আমার কাছে কিছু করার থাকে না। না, পেশেন্টকে রেড্রেসাল করাটাই মূল বক্তব্য হওয়া উচিত। তো সেক্ষেত্রে পেশেন্টকে ওই তুমি কেন আসনি প্রথম দিকে, কেন আসনি দ্বিতীয় দিকে বলে লাভ নেই। পেশেন্ট যখনই আসে তখনই আমাদের কাছে ওয়েলকাম, কিছু করার নেই। কিন্তু এটা আপনি ঠিকই কোশ্চেন করেছেন যে আপনি যদি আপনার লাইফস্টাইল খাবার দাবার চেঞ্জ করেন, সেগুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তো ইমিডিয়েট এফেক্টটা হয় না, কিন্তু ইমিডিয়েট এফেক্ট শুরু হয় তখনই যদি আপনি স্টুল সফটনার শুরু করেন, যদি আপনার অ্যানাল ক্যানেলের ভেতরে ওই মাত্রাবস্তি ব্যাপারটা, বা নিদেন পক্ষে ওই তেলের সঙ্গে একটা তুলোর বল এরম গোল করে পাকিয়ে সেখানে অয়েল দিয়ে পুরো সোক করে রাত্রিবেলায় দিয়ে রাখবেন অ্যানাল ক্যানেলে। আচ্ছা, সকালবেলায় আপনার ডিউরিং ডিফিকেশনটা বেরিয়ে যাবে। ওটাতে কি হবে, ওর ভেতরে এরিয়াটা ময়েশ্চার থাকবে সারা রাত্রি আপনি যখন ঘুমোবেন। এটা তো করতে পারেন, এইটা যদি করতে পারেন, বা ওই ওয়াটার এনিমা, ওয়াটার ক্যান এনিমা আপনি যেটা বলছেন, সেটা যদি করতে পারেন, অনেক অনেক অনেকখানি উপকার পাবেন, এটুকু গ্যারেন্টিড। ধন্যবাদ ডাক্তারবাবু।
আমাদের সাথে আজকে ছিলেন ডক্টর সৌম্যদীপ কর এবং আমরা কথা বললাম যে বিষয় নিয়ে, সে বিষয় নিয়ে হয়তো অনেকেই সরাসরি আলোচনা করতে পারেন না বা কথা বলতে পারেন না, বা এরকম ধরনের কোনো রোগ হলে পারে কিন্তু সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যান, নিজেরা ডিসকাশন করেন না। তাহলে আমরা আজকে অনেকটাই জানলাম যে নিজেরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো, পরিষ্কার থাকবো, পরিচ্ছন্ন থাকবো, এবং অবশ্যই আমাদের লাইফস্টাইলের মধ্যে কিছু কিছু পরিবর্তন আমরা অবশ্যই করব, যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকি। আবারও হাজির হয়ে যাব নতুন মুখ নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে, আমি অনুসয়া বিদায় নিচ্ছি। শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে আবারও হাজির হব আপনাদের সাথে। নমস্কার।